আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। চ্যাট ও ফাংশনের তৃতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা উপচ্যাট থেকে শুরু করব। শুরুতে আমাদের জানতে হবে উপচ্যাট কি, উপচ্যাট বলতে কি বুঝো। কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটিকে ওই সেটের উপচ্যাট বলা হয়। যেমন এখানে একটি এ সেট দেওয়া আছে, এ সেটের উপাদান হচ্ছে a, b। এই সেটের উপাদান থেকে আমরা a, b এ ফাঁকা সেটগুলো গঠন করতে পারি। আবার কোন সেটের উপাদান না নিয়ে ফাঁকা সেট গঠন করা যায়। এখানে গঠিত সেট a, b এ বি ফাঁকা প্রত্যেকটি সেট হচ্ছে তোমার এ সেটের উপসেট। উপসেটকে আমরা এই সাবসেটের চিহ্ন দ্বারা কি করতে পারি, প্রকাশ করতে পারি। যদি বি সেট এ সেটের উপসেট হয় তাহলে আমরা লিখতে পারি বি উপসেট এ, অর্থাৎ বি সাবসেট অফ এ। এরপর আমরা বলতে পারি বি এর উপসেট, অথবা আমরা বলতে পারি বি ইজ এ সাবসেট অফ এ। বি হচ্ছে এ সেটের উপসেট। উপরের সেটগুলোর মধ্যে এ, বি সেট এ সেটের সমান, অর্থাৎ এইখানে যে এ সেটটা রয়েছে এ সেটের উপাদান হচ্ছে তোমার কত, এ, কত, এ, বি। তাহলে এ, বিটা কার সমান, এ সেটের সমান। সেজন্য প্রত্যেকটি সেট নিজের উপসেট। এই কথাটা ভালো করে মনে রাখবা, প্রত্যেকটা সেট হচ্ছে ওই সেটের নিজের কি, উপসেট। প্রত্যেকটা সেট নিজের উপসেট। আবার যে কোনো সেট ফাঁকা সেটের ফাঁকা সেট গঠন করা যায়। এখান থেকে মনে রাখবা, যে কোনো সেট থেকে ফাঁকা সেট গঠন করা যায়। সুতরাং ফাঁকা যে কোনো সেটের উপসেট। ফাঁকা হচ্ছে তোমার যে কোনো সেটের কি, উপসেট। ধরি আমরা এখানে ফি সমান লিখলাম 1 2 3, কিউ সমান হচ্ছে 2 3, আর সমান 1 3। তাহলে পি কিউ আর প্রত্যেকেই পি সেটের উপসেট, কারণ আমরা এই পি সেট থেকে এই কিউ সেট আর সেট এগুলো কি করতে পারি, নির্ণয় করতে পারি। সেজন্য পি কিউ আর প্রত্যেকেই হচ্ছে পি সেটের উপসেট, অর্থাৎ যে সেট সেই সেটেরই কি, উপসেট। যে সেট সে নিজেই তার কি, উপসেট। তাহলে এখানে আমরা বলতে পারি পি পি এর কি, উপসেট। পি ইজ এ সাবসেট অফ পি। এরপর কিউটাও পি সেটের উপসেট, কারণ কিউ এর প্রত্যেকটা মান তোমার পি সেটের মধ্যে বিদ্যমান। একইভাবে আর এর প্রত্যেকটা মান তোমার পি এর মধ্যে বিদ্যমান। সেজন্য আমরা বলতে পারি আর ইজ এ সাবসেট অফ পি, অর্থাৎ আর হচ্ছে পি এর উপসেট। এরপর আমরা জানবো প্রকৃত উপসেট সম্পর্কে। দেখো, কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে সেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, এদের প্রত্যেককে ওই সেটের প্রকৃত উপসেট বলে। দেখো এখানে এ সেট সমান দেয়া আছে 3 4 5 6, আর বি সেটের উপাদান হচ্ছে 3 5। এখানে দুইটি সেট দেওয়া আছে। এখানে বি এর সব উপাদান এ সেটের মধ্যে বিদ্যমান। দেখো এখানে বি এর মধ্যে রয়েছে 3 আর 5, তাহলে 3 আর 5 কার মধ্যে রয়েছে, 3 আর 5 তোমার এ সেটের মধ্যে রয়েছে। সেজন্য আমরা বলতে পারি বি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা থেকে কম, অর্থাৎ এখানে বি সেটের যে উপাদানগুলো রয়েছে সেগুলো অবশ্যই কোন সেটের চাইতে কম, এ সেটের চাইতে কম। এ সেটের মধ্যে রয়েছিল তোমার 3 4 5 6। দেখো এ সেটের মধ্যে রয়েছে 3 4 5 6। অপরদিকে তোমার বি সেট যেটা রয়েছে, বি সেটের মধ্যে রয়েছে তোমার কত, 3 5। দেখো বি সেটের মধ্যে রয়েছে 3 5। তাহলে এই বি সেটের প্রত্যেকটা উপাদান এ সেটের মধ্যে বিদ্যমান, এবং বি সেটের চাইতে এ সেটের মধ্যে উপাদান সংখ্যা কি, বেশি। সেজন্য আমরা বলতে পারি বি সেটটা এ সেটের কি, উপসেট। বি সেটটা এ সেটের প্রকৃত উপসেট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বি সেটের উপাদান এ সেটের মধ্যে বিদ্যমান, এবং বি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যার চাইতে কি, কম। সুতরাং বি এর প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেটকে আমরা এই চিহ্নটি দ্বারা কি করব, প্রকাশ করব। তাহলে উপসেটের উদাহরণে কিউ আর প্রত্যেকেই পি সেটের প্রকৃত উপসেট। উপরে উপসেটের উদাহরণের মধ্যে যে আমরা কি পেয়েছিলাম, কিউ এবং কাকে পেয়েছিলাম, আর কে পেয়েছিলাম, এরা প্রত্যেকে আবার পি সেটের প্রকৃত উপসেটও। পি সেটের উপসেট, আবার এগুলো আবার পি সেটের প্রকৃত উপসেটও। তাহলে উল্লেখ্য ফাঁকা সেট বা অরিচিহ্ন যে কোনো সেটের প্রকৃত উপসেট। তাহলে মনে রাখবা ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট,
আবার ফাঁকা সেট যে কোনো সেটের তোমার প্রকৃত উপসেটও। চলো আমরা উদাহরণ 5টা একটু সমাধান করি। উদাহরণ 5 এর মধ্যে বলা হয়েছে ফি ইকুয়াল এক্স ওয়াই জেড এর উপসেট গুলো লিখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো। দেখো আমরা যদি এই সেটটার পি সেটটার প্রকৃত উপসেট বা উপসেট গুলো লিখতে চাই, তাহলে দেখো আমরা যেটা আছে সেটাকে প্রথমে লিখবো। তাহলে এখানে পি সেটের উপাদান ছিল এক্স ওয়াই জেড, তাহলে যেটা আছে সেটা আমরা প্রথমে লিখবো। এরপর এখানে কয়টা উপাদান রয়েছে? 3টে উপাদান রয়েছে, তাহলে আমরা যে 3টা আছে সেই 3টা লিখবো। এরপর লিখবো আমরা 2টা করে, এরপর লিখবো আমরা 1টা করে, এরপর লিখবো আমরা ফাঁকা। এটা মনে রাখবা। যদি তোমার উপাদান থাকে 5টা, দেখো তোমার উপাদান আছে ধরো 5টা, তাহলে তোমার যে 5টা আছে সেই 5টা লিখবা, এরপর তুমি 4টা করে লিখবা, এরপর তুমি 3টা, এরপর হচ্ছে 2টা, এরপর 1টা, এরপর হচ্ছে ফাঁকা। এই কথাগুলো মনে রাখবা, ঠিক আছে? তাহলে এখানে উপাদান রয়েছে কয়টা? 3টা, তাহলে আমরা 3টা করে লিখলাম। এরপর আমরা লিখবো কয়টা করে? এরপর লিখবো আমরা 2টা করে। তাহলে এখানে সর্বশেষ যে উপাদানটি রয়েছে সেটাকে বাদ দিব, তাহলে সেটাকে বাদ দিয়ে আমরা লিখতে পারি এক্স ওয়াই। এবার আমরা তার আগেরটাকে বাদ দিব, অর্থাৎ ওয়াই কে বাদ দিব। ওয়াই কে বাদ দিলে আমরা পাচ্ছি এক্স আর জেড, তাহলে এক্স জেড পেয়েছি। এরপর আমরা শুরুর উপাদানটাকে বাদ দিব, তাহলে শুরুর উপাদানটাকে যদি আমরা বাদ দিই তাহলে থাকে এখানে ওয়াই জেড। তাহলে এখানে আমাদের 2টা করে লেখা শেষ। এবার লিখতে হবে আমাদেরকে 1টা করে, ঠিক আছে? তাহলে আমরা একবার লিখবো এক্স, এরপর লিখবো ওয়াই, এরপর লিখবো জেড এবং সর্বশেষ লিখবো ফাঁকা। কারণ ফাঁকা হচ্ছে প্রত্যেকটি সেটের কি সেট? উপসেট বা প্রকৃত উপসেট। তাহলে পি সেটের উপসেট সমূহ, প্রকৃত উপসেট সমূহ। তাহলে এখান থেকে যে সেটটি ছিল সে নিজেই কি যাবে? এখান থেকে বাদ যাবে, কারণ আমরা জানি উপসেট 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে আর প্রকৃত উপসেট 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কে কি করে? সমর্থন করে। এইখানে যে একটা বাদ যাবে সে একটা হচ্ছে ওই সেটটাই, অর্থাৎ এখানে ফি সেটটা ছিল, এই ফি সেটটাই মূলত এখান থেকে কি যাবে? বাদ যাবে। এটা তোমরা একটু মনে রাখবা। তাহলে এখানে আমরা এই সেটটা যদি বাদ যায়, এখানে দেখো এখানে কয়টা উপাদান রয়েছে? এখানে উপাদান রয়েছে তোমার টোটাল 3টা। তাহলে আমরা জানি প্রকৃত উপসেট কাকে সমর্থন করে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কে সমর্থন করে। এখানে n টা হচ্ছে তোমার উপাদান সংখ্যা, তাহলে আমরা যদি 2 এর অর্থাৎ n এর মানটা 3 বসাই, তাহলে 2 কিউব মাইনাস 1, 2 কিউব হয় 8, তাহলে 8 থেকে 1 চলে গেল আর থাকে তোমার কত? 7। তাহলে এখানে পি সেটের প্রকৃত উপসেট হবে 7টা। তাহলে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে এখান থেকে মনে রাখতে হবে যে প্রকৃত উপসেটের বেলায় ওই সেট নিজেই কি যাবে? বাদ যাবে। তাহলে দেখো বিশেষ দ্রষ্টব্য দিয়ে এখানে কি দিছে? কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এখানে n টা হবে তোমার উপাদান সংখ্যা, আর প্রকৃত উপসেটের সংখ্যা হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে যে 1টা বাদ যাবে সেটা হচ্ছে ওই সেট নিজেই কি যাবে? বাদ যাবে, ঠিক আছে? এরপর আবার আমাদের জানতে হবে সেটের সমতা। সেটের সমতা কি? দেখো যদি দুইটি সেটের উপাদান সংখ্যা একই হলে ওই সেট দুটিকে বলা হয় সমান সেট। যেমন a সেট সমান এখানে রয়েছে a সেট সমান রয়েছে তোমার 3 5 7, আর b সেট সমান হচ্ছে তোমার 5 3 3 7। তাহলে এই দুটি সেট হচ্ছে তোমার সমান সেট। কেমনে সমান সেট? দেখো এখানে উপাদানগুলোর কি হয়েছে? পুনরাবৃত্ত হয়েছে। অর্থাৎ উপাদানগুলোর যেহেতু পুনরাবৃত্ত হয়েছে, উপাদানগুলোর ক্রমের আমরা ক্রমটাও এখানে কি করছি? পরিবর্তন করছি। আগে ছিল 3 5 7, এখন হইছে 5 3 7, ঠিক আছে? তাহলে এখানে একটা উপাদানের পুনরাবৃত্তি হয়েছে এবং উপাদানগুলোর ক্রম আমরা কি করেছি? পরিবর্তন করেছি। কিন্তু এখানে যেহেতু 2টা রয়েছে, সেখান থেকে যদি আমরা একটা নিই যদি সেটাকে আমরা ক্রমান্বয়ে লিখি, তাহলে আমরা পাই 3 5 7, যেটা কোন সেটের সমান? যেটা a সেটের সমান। তাহলে b সেটটা তোমার a সেটের সমান, সেজন্য আমরা লিখতে পারবো এই দুইটা সেট হচ্ছে তোমার সমান সেট। তাহলে a ইকুয়াল টু b চিহ্ন দ্বারা লেখা হয়। এটাকে আমরা সমান সেটকে a ইকুয়াল টু b দ্বারা লিখতে পারি। লক্ষ্য করি a ইকুয়াল টু b যদি এবং কেবল যদি a উপসেট b, অর্থাৎ a ইজ এ সাবসেট অফ b এবং b ইজ এ সাবসেট অফ a। মানে কি? দেখো এখানে আমরা এর উপাদানগুলো লিখেছিলাম কত? এর উপাদান হচ্ছে তোমার 3 5 7। দেখো এরপর তোমার b এর উপাদানগুলো হচ্ছে তোমার কত? b এর উপাদানগুলো হচ্ছে তোমার 3 5 7। তাহলে 3 5 7। তাহলে এখানে আমরা লক্ষ্য করলে দেখি বি এর প্রত্যেকটা উপাদান এর মধ্যে বিদ্যমান, সেজন্য আমরা বলতে পারি বিটা হচ্ছে কার উপসেট? বিটা হচ্ছে তোমার এ সেটের উপসেট, ঠিক আছে? আবার এ সেটের প্রত্যেকটা উপাদান বি এর মধ্যে বিদ্যমান, সেজন্য আমরা বলতে পারি এ সেটটা হবে তোমার কার
উপসেট, এ সেটটা হবে তোমার বি সেটের উপসেট। এগুলো একটু মনে রাখবা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ ইজ ইকুয়াল টু বি হবে যদি এবং কেবল যদি এ উপসেট বি এবং বি উপসেট কি হয়, এ হয়। এরপর দেখো আবার এ সমান হচ্ছে তোমার 3 5 7, বি সমান হচ্ছে 5 3 3 7, ঠিক আছে। আবার সি সমান হচ্ছে তোমার 7 7 3 5 5, হলে এ বি সি সেট তিনটি হচ্ছে তোমার কি সেট, সমতা বা সমান সেট, ঠিক আছে। এই সেট দুটো, এই সেট তিনটি হচ্ছে তোমার সমতা বোঝায়, অর্থাৎ সেট তিনটাই কি সমান। কারণ এখানে লক্ষ্য করলে দেখা যায় এখানে আমরা বি সেটের মধ্যে এখানে যে উপাদানগুলো রয়েছে সেগুলোর আমরা ক্রমটা পরিবর্তন করেছি। এরপর এখানে উপাদানগুলোর কি হয়েছে, এখানে উপাদানগুলোর পুনরাবৃত্তি হয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা ক্রমানুসারে লিখি তাহলে এখান থেকে আমরা পাই 3 5 7, ঠিক আছে। এরপর সেম ভাবে এখানেও দুইটা একটা উপাদানের কি হয়েছে, পুনরাবৃত্তি হয়েছে এবং উপাদানগুলোর ক্রমের পরিবর্তন হয়েছে। তাহলে এগুলোকে যদি আমরা ক্রমান্বয়ে লিখি তাহলে এখানে পাচ্ছি আমরা 3 5 7, ঠিক আছে। তাহলে দেখো তো এখানে এ সেটের যে উপাদান, বি সেটের যে উপাদান, সি সেটের যে উপাদান, সবগুলো উপাদান হচ্ছে তোমার সমান। যেহেতু সবগুলো উপাদান সমান সেজন্য আমরা বলতে পারি এই সেট তিনটি দ্বারা সেটের সমতাকে বোঝায়, অর্থাৎ এই সেট তিনটা হচ্ছে তোমার কি সেট, সমান সেট। তাহলে বিশেষ দ্রষ্টব্য দিয়ে এখানে একটা কথা দেয়া আছে, এটা একটু ভালো করে লক্ষ্য করো। এখানে বলা হয়েছে সেটের উপাদানগুলোর ক্রম বদলালে বা কোনো উপাদানের পুনরাবৃত্ত করলে সেটের মানের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। এই কথাটা একটু ভালো করে মাথায় রাখবা। সেটের উপাদানগুলোর ক্রম বদলালে বা কোনো উপাদানের পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না। এবার আমাদের জানতে হবে সেটের অন্তর কি। চলো আমরা সেটের অন্তর সম্পর্কে একটু ধারণা নিই। মনে করি এখানে মনে করো এ সেট, একটা সেট রয়েছে, এই এ সেটের উপাদান হচ্ছে তোমার 1 2 3 4 5, আর বি একটা সেট রয়েছে, এই বি সেটের উপাদান হচ্ছে তোমার 3 আর 5। তাহলে সেট এ থেকে সেট বি এর উপাদানগুলো বাদ দিলে যে সেটটি হয় তা হলো কত, তা হচ্ছে তোমার 1 2 4, এবং লেখা হয় এটাকে আমরা লিখবো এ বাদ বি অথবা এ বাদ বি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এ বাদ বি দিয়ে লিখতে পারি। অর্থাৎ তুমি যদি এখানে আমরা যে অথবা চিহ্ন দিই, অথবা চিহ্নটা হবে এখানে বাদ চিহ্ন, আর যদি আমরা মাইনাস চিহ্ন দিই, মাইনাস চিহ্নটাও আমরা এখানে পড়বো কি চিহ্ন, বাদ চিহ্ন, ঠিক আছে। তাহলে এ বাদ বি এইভাবে যেই কথা, এ মাইনাস বি এভাবে লিখো একই কথা। তাহলে এটাকে আমরা পড়বো কিভাবে, এ বাদ বি বলি, কি বলে, এ বাদ বি। তাহলে এ বাদ বি সমান কত, দেখো এখানে আমরা কাকে বাদ দিচ্ছি, এ থেকে বি কে বাদ দিচ্ছি। তাহলে এখানে দেখো তোমার 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3 3 বাদ যাবে। এখানে 5 আছে, এখানেও 5 আছে। তাহলে তোমার এখানে কত অবশিষ্ট রয়েছে, এখানে তোমার অবশিষ্ট রয়েছে 1 2 4, 1 2 4, এটাই হচ্ছে তোমার এ বাদ বি এর মান। এরপর দেখো আমি তোমাদেরকে আরো কয়েকটা উদাহরণ দিই। যেমন ধরো এখানে তোমার রয়েছে 1 1 3 5, 1 3 5, এ সেটের মানটা হচ্ছে তোমার 1 3 5, আর বি সেটের মানটা মনে করো তুমি 2 4 2 4, ঠিক আছে। তাহলে এখন আমি তোমাকে মনে করো এ বাদ বি বের করতে বললাম। তাহলে তুমি যদি এখান থেকে এ বাদ বি বের করো তাহলে এ থেকে কাকে বাদ দিবা, বি কে বাদ দিবা। তাহলে এখানে 1 আছে, এখানে 1 নাই, সেজন্য তোমার এখানে কত থেকে যাবে, 1টা থেকে যাবে। এখানে 2 3 আছে, এখানে 3 নাই, সেজন্য এখানে 3টা থেকে যাবে। এখানে 5 আছে, এখানে 5 নাই, সেজন্য 5টা থেকে যাবে। এখন কথা হচ্ছে এখানে আমরা বি সেটের মানগুলো নিচ্ছি না কেন। মনে রাখবা যে আমরা যে সেট থেকে বাদ দিব ওই সেটের মধ্যে বাদ গিয়ে কি আছে সেটা দেখবো। যদি কোনো কিছু না থাকে তাহলে আমরা বসাবো ফাঁকা। এখন আমরা যে সেটটাকে বাদ দিচ্ছি ওই সেটের মধ্যে যদি তোমার অনেকগুলো সংখ্যা থাকে সেগুলো তুমি কি করতে পারবা না, নিতে পারবা না। তুমি শুধুমাত্র মনে রাখবা যেই সেট থেকে বাদ দিচ্ছ ওই সেটের মধ্যে বাদ গিয়ে কি আছে, ঠিক আছে। যদি কোনো কিছু না থাকে তাহলে হবে ফাঁকা, আর যাকে বাদ দিচ্ছ তার মধ্যে যদি অগণিত সংখ্যা থাকে তুমি সেটা নিতে পারবা না। এই কথাটা একটু ভালো করে মাথায় রাখবা। এবার আমরা উদাহরণ 6টা একটু সমাধান করব। উদাহরণ 6 এর মধ্যে বলা আছে p = x such that x 12 এর গুণনীয়ক সমূহ এবং q = x such that x 3 এর গুণিতক এবং x ≤ 12, অর্থাৎ x এর মানটা তোমার 12 এর চাইতে ছোট বা 12 এর সমান হলে তোমাকে p বাদ q বের করতে বলছে, ঠিক আছে। তাহলে দেওয়া আছে, শুরুতে আমরা p সমান লিখলাম x such that x 12 এর গুণনীয়ক। তাহলে 12 এর গুণনীয়ক সমূহ হচ্ছে, দেখো আমরা জানি 12 একে কত, 12 একে
12। এরপর আমরা জানি 6 দুগুণে কত, 6 দুগুণে হচ্ছে তোমার 12। এরপর যদি আমরা দেখি 3 4 12, ঠিক আছে, 3 4 12। এখন 12 কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাহলে 12 এর গুণনীয়ক গুলো পাচ্ছি আমরা 1 2 3 4 6 এবং কত 12। তাহলে 12 এর গুণনীয়ক গুলো আমরা এখানে লিখলাম, সেগুলো হচ্ছে তোমার ফি সেটের মান। তাহলে ফি সেটের মানটা আমরা লিখলাম। এরপর এবার আমরা কিউ সেটটা গঠন করব। কিউ সেটের মধ্যে বলা হয়েছে 3 এর গুণিতক। তাহলে 3 এর গুণিতক মানে হচ্ছে, গুণিতক মানে মনে রাখবা নামাতা, যেটা তোমার কি এখানে একটা শর্ত দিয়ে দিছে। শর্তটা হচ্ছে তোমার x এর মানটা 12 এর চাইতে ছোট বা 12 এর সমান, অর্থাৎ x less than equal 12, x less than equal 12। এই কথাটা দ্বারা বোঝায় x এর মানটা তোমার 12 এর চাইতে ছোট বা 12 এর সমান। এবার দেখো, তাহলে আমরা কিউ সেটটা বের করি। কিউ সেটটা তোমার হচ্ছে x such that x 3 এর গুণিতক এবং x less than equal 12। তাহলে এখানে 12 পর্যন্ত অর্থাৎ 3 এর গুণিতক গুলো আমরা নিতে পারবো। তাহলে গুণিতক মানে হচ্ছে নামাতা, 3 কে 3, 3 দুগুণে 6, 3 তারিখে 9, 3 4 12, 3 5 15। এখন আমরা 15 নিতে পারবো না, কারণ এখানে বলা হয়েছে x এর মানটা 12 এর সমান বা 12 এর ছোট। এখন 15 তো 12 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, সেজন্য এখানে আর 15 কে নেওয়া যাবে না। তাহলে আমরা কিউ সেটটা পেয়ে গেলাম। কিউ সেটটা হচ্ছে তোমার 3 6 9 12। এবার আমরা ফি সেট থেকে কিউ সেটটা বাদ দিব। তাহলে ফি সেটের মান পেয়েছিলাম আমরা 1 2 3 4 6 ও কত 12, ঠিক আছে। তাহলে এখানে আমরা বাদ চিহ্নটা দিলাম। এরপর কিউ এর মানটা লিখলাম আমরা 6 3 6 9 12। এবার দেখো, এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3 3 বাদ। এখানে 6 আছে, এখানেও কত আছে তোমার 6 আছে, তাহলে 6 6 বাদ। এখানে 12 আছে, এখানেও কত আছে 12 আছে, তাহলে 12 12 বাদ। এখন তোমাকে দেখতে হবে যে ফি সেট কার থেকে বাদ দিচ্ছ, তুমি ফি থেকে বাদ দিচ্ছ। এখন যার থেকে বাদ দিচ্ছ তার ওইখানে কত আছে সেটা তুমি দেখবা। যে তাহলে দেখো এখানে কত আছে, 1 আছে, 2 আছে, আর কত আছে তোমার 4 আছে, ঠিক আছে। তাহলে এগুলাই হচ্ছে মূলত ফি বাদ কিউ এর মান, ঠিক আছে। ফি বাদ কিউ এর মান হচ্ছে তোমার 1 2 4, কিন্তু এখানে কত রয়েছিল 9 রয়েছিল। তাহলে আমরা 9টাকে নিলাম না। কেন নিলাম না? কারণ আমরা যাকে বাদ দিব তার ওইখানে কি আছে সেটা আমার দেখার বিষয় না, যার থেকে বাদ দিচ্ছি তার ওইখানে কি আছে সেটা আমরা দেখব। কিছু না থাকলে আমরা শুধু উত্তর লিখে দিব, সেটা হচ্ছে ফাঁকা, ঠিক আছে। তাহলে নির্ণয় সেট সমান আমরা পাচ্ছি 1 2 4। এটাই হচ্ছে আমাদের 6 নং প্রশ্নের সমাধান। এবার চলো আমরা সার্বিক সেট সম্পর্কে একটু জেনে নিই। দেখো সার্বিক সেট কি। আলোচনার সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট। এখানে বলা হয়েছে আলোচনার সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট। যেমন এখানে আমরা লিখলাম a সমান xy, b সমান লিখলাম xyz। এখন আমরা এখান থেকে বলতে পারবো যে বি সেটটা হচ্ছে তোমার বি সেটকে তুমি বলবা a সেটের সাপেক্ষে কি সার্বিক সেট, কারণ a সেটে যে মানগুলো রয়েছে সবগুলো মান কার মধ্যে রয়েছে, বি সেটের মধ্যে রয়েছে, বরংচ বি সেটের মধ্যে আরো বেশি রয়েছে। সেজন্য আমরা বলতে পারবো যে a সেটের সার্বিক সেট হচ্ছে তোমার বি সেট, অর্থাৎ বি সেটকে a সেটের সাপেক্ষে সার্বিক সেট বলা যাবে। সুতরাং আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। মনে রাখবা সার্বিক সেট কাকে বলে। যারা নবম শ্রেণীতে পড়তেছো অবশ্যই তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, এই জন্য এই বিষয়গুলো তোমাকে কাকে বলে বলতে কি বুঝো এগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করে রাখতে হবে। তাহলে দেখো, আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের কি হয় উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটটিকে আমরা উপসেটগুলোর সাপেক্ষে কি বলবো সার্বিক সেট বলবো। সার্বিক সেটকে আমরা বড় হাতের ইউ দ্বারা কি করি প্রকাশ করি, তবে অন্য প্রতীকের সাহায্যেও সার্বিক সেটকে প্রকাশ করা যায়। যেমন সকল জোড়ো স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা সি ধরলাম, তাহলে জোড়ো সংখ্যাগুলো হচ্ছে তোমার 2 4 6, তারপর 8 10, তারপর 12 14 ডট ডট, কারণ অসংখ্য জোড় সংখ্যা রয়েছে, ঠিক আছে। এবং সকল স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে তোমার 1 1 2 3 4 5 6 7 8 9। এখন দেখো তো এখানে যে সি সেটটা রয়েছে, এই সি সেটের সকল উপাদান এন সেটের মধ্যে বিদ্যমান। সি সেটের সকল উপাদান এন সেটের মধ্যে বিদ্যমান, সেজন্য আমরা সি সেটের সাপেক্ষে এন সেটটাকে বলতে পারবো সার্বিক সেট, কারণ সি সেটের সকল মান তোমার এন সেটের মধ্যে রয়েছে। সেজন্য আমরা সি সেটের সাপেক্ষে এন সেটটাকে কি বলতে পারি, এন সেটটাকে আমরা বলতে পারি সার্বিক সেট। এবার আমাদের জানতে হবে পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ এ সেট, ঠিক আছে। দেখো সার্বিক সেট
ইউটা হচ্ছে তোমার বড় হাতের ইউ থাকলে সেটা হবে সার্বিক সেট, এবং সেটটি সার্বিক সেটের উপসেট। সার্বিক সেটের কি সেট? উপসেট। সার্বিক সেটের উপসেট। এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। এখন দেখো এ সেটের পূরক সেট বলতে কি বোঝায়। দেখো এখানে আমি লিখলাম, মনে করো ইউ সমান অর্থাৎ সার্বিক সেট সমান হচ্ছে তোমার 1 2 3 4, ঠিক আছে। এবার এ সমান মনে করো এ সমান হচ্ছে তোমার মনে করো 1 2। এখন আমি তোমাকে বের করতে বলছি এ পূরক বের করো বা এ কমপ্লিমেন্ট নির্ণয় করো। তাহলে এ কমপ্লিমেন্ট সমান সমান আমরা একটা জিনিস মনে রাখবো, সার্বিক সেট বাদ এ। সার্বিক সেট বাদ এ, অর্থাৎ সার্বিক সেট থেকে যদি আমি এ সেটটাকে বাদ দিয়ে দিই তাহলে পূরক সেটটা পাচ্ছি। সেজন্য বলা হচ্ছে যে এ সেটের অর্থাৎ এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলা হয়। তাহলে এ সেটের পূরক সেটটা হবে, তুমি সার্বিক সেট থেকে এ সেটটাকে বাদ দিবা, বাদ দিয়ে যে ফলাফলগুলো আসবে সেগুলো হচ্ছে তোমার এ পূরকের মান বা এ কমপ্লিমেন্টের মান। তাহলে এ পূরক সেটকে আমরা এসি বা এ প্রাইম দ্বারাও কি করতে পারি? প্রকাশ করতে পারি গাণিতিকভাবে। এসি ইকুয়াল টু ইউ বাদ এ। মনে রাখবা, ধরো তোমাকে আমি বললাম এ প্রাইম সমান কত? এ প্রাইম সমান মনে রাখবা সার্বিক সেট বাদ এ। ধরো আমি তোমাকে বললাম বি প্রাইম সমান কত? মনে রাখবা সার্বিক সেট বাদ বি। এরপর আমি যদি বলি তোমাকে এ ইউনিয়ন বি হোল প্রাইম, তাহলে এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান কত? মনে রাখবা সার্বিক সেট বাদ এ ইউনিয়ন বি। ধরো আমি তোমাকে বললাম এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, এ ইন্টারসেকশন বি হোল প্রাইম সমান সমান হবে সার্বিক সেট বাদ এ ইন্টারসেকশন বি। এই কথাগুলো তোমরা একটু ভালো করে মনে রাখবা। এরপর দেখো আমরা বলছি, মনে করি ফিউ কিউ সেট দুইটি সেট, ফি সেটের যেসব উপাদান কিউ সেটের উপাদান নয় ওই উপাদানগুলোর সেটকে ফি সেটের প্রেক্ষিতে কিউ সেটের কি বলা যাবে? পূরক সেট। অর্থাৎ সেটাকে আমরা লিখতে পারি এফ কিউ পূরক সমান সমান ফি বাদ কিউ। কিউ পূরক সমান সমান ফি বাদ কিউ, কারণ ফি সেটটা হচ্ছে তোমার এখানে কি সেট? ফি সেটটা হবে তোমার সার্বিক সেট, আর কিউ সেটটা হবে পি সেটের উপসেট। ঠিক আছে, চলো আমরা এবার উদাহরণ 7টা একটু সমাধান করি। উদাহরণ 7 এর মধ্যে বলা হয়েছে ইউ ইকুয়াল অর্থাৎ সার্বিক সেট ইকুয়াল 1 থেকে 7 পর্যন্ত দেয়া আছে। এরপর সেটের উপাদানগুলো হচ্ছে তোমার 2 4 6 7। এরপর বি সেট সমান হচ্ছে 1 3 5। তাহলে এখানে তোমাকে বলছে পূরক ও বি পূরকের মান নির্ণয় করো, অর্থাৎ এ প্রাইম এবং বি প্রাইমের মান নির্ণয় করতে বলছে। তাহলে এ প্রাইম সমান সমান আমরা জানি সার্বিক সেট বাদ এ। এখন আমি সার্বিক সেট থেকে বি সেটটাকে এ সেটটাকে কি দিয়ে দিব? বাদ দিয়ে দিব। তাহলে আমরা সার্বিক সেটটা লিখলাম, এরপর আমরা বাদ চিহ্ন দিলাম, এরপর আমরা এ সেটটাকে লিখলাম। দেখো এখানে 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, 2 2 বাদ। এখানে 4 রয়েছে, এখানেও 4 রয়েছে, 4 4 বাদ। এখানে তোমার 6 রয়েছে, এখানেও 6 রয়েছে, 6 6 বাদ। এখানে 7 রয়েছে, এখানেও 7 রয়েছে, তাহলে 7 বাদ। তাহলে এখানে আর থাকতেছে কত? এখানে আর থাকতেছে 1, এরপর থাকতেছে 3, এরপর থাকতেছে তোমার 5। তাহলে এগুলোই হচ্ছে 1 3 5, এগুলোই হচ্ছে তোমার কমপ্লিমেন্টের মান। এরপর হচ্ছে বি কমপ্লিমেন্ট সমান সমান আমরা জানি সার্বিক সেট বাদ বি। এখন সার্বিক সেটের মানটা লিখলাম 1 থেকে 7, এরপর আমরা বি সেটের মানটা লিখলাম, এরপর মাঝখানে আমরা কি দিলাম? বাদ চিহ্ন দিলাম। এবার সার্বিক সেট থেকে আমরা বি সেটটাকে বাদ দিয়ে দিব। তাহলে সার্বিক সেট থেকে আমি যদি বি সেটটাকে বাদ দিয়ে দিই তাহলে আমি বি কমপ্লিমেন্টের মান পেয়ে যাব। ঠিক আছে, এইভাবে আমরা মূলত কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টের মান নির্ণয় করতে পারি। এবার আমাদের জানতে হবে সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেটস কি। ঠিক আছে, দেখো 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। মনে করি এ ও বি দুটি সেট, এ ও বি এর সেটের সংযোগকে আমরা এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা বা প্রকাশ করতে পারি এবং পড়া হয় এ সংযোগ কত? এ সংযোগ বি। এ সংযোগ বি, অথবা সেটাকে আমরা বলতে পারি এ ইউনিয়ন বি। সেট গঠন পদ্ধতিতে এ ইউনিয়ন বি এটাকে আমরা লিখব x such that x belongs to a অথবা x belongs to b। x belongs to b মনে রাখবা, তুমি এখানে ইউনিয়নের পরিবর্তে মনে রাখবা অথবা। ইউনিয়নের পরিবর্তে কি হয়? অথবা হয়। কখন? সেট গঠন পদ্ধতিতে। তাহলে আমরা এ ইউনিয়ন বি এটাকে যদি আমরা গঠন পদ্ধতিতে লিখতে চাই তাহলে আমরা লিখব x such that x এলিমেন্ট এ অথবা
x এলিমেন্ট b। ঠিক আছে, এবার আমরা উদাহরণ 8টা একটু সমাধান করি। উদাহরণ 8 এর মধ্যে বলা হয়েছে c ইকুয়াল 3 4 5 d ইকুয়াল তোমার 4 6 8 হলে c ইউনিয়ন d এর মান নির্ণয় করো। তাহলে শুরুতে আমরা c এর মানটা লিখলাম। c এর মান হচ্ছে তোমার 3 4 5, এরপর d এর মান হচ্ছে তোমার 4 6 8। তাহলে সুতরাং আমরা কি বের করব? c ইউনিয়ন d বের করব। তাহলে আমরা c এর মানটা লিখলাম, এরপর ইউনিয়ন দিলাম, এরপর আমরা d এর মানটা লিখলাম। মনে রাখতে হবে ইউনিয়ন মানে হচ্ছে তোমার কমন আনকমন। কমন থাকলে সেটাও নিতে হবে, আনকমন থাকলে সেটাও নিতে হবে। দেখো এখানে 3 রয়েছে, এখানে 3 রয়েছে, কিন্তু তোমার ডি সেটে কি নেই? ডি সেটে 3 নেই। তাহলে এই 3টা হচ্ছে তোমার আনকমন, এই 3টাকে নিতে হবে। ঠিক আছে, এরপর দেখো এখানে 4 রয়েছে, এখানেও কত রয়েছে? 4 রয়েছে। তাহলে এখানে 4টা হচ্ছে তোমার কমন, তাহলে এই কমন থেকে আমরা একটা নিব। ঠিক আছে, এরপর এখানে 5 রয়েছে, কিন্তু এখানে 5 নেই, সেজন্য আমরা 5টাকে নিব। এখানে 6 আছে, বাট এখানে 6 নেই, তাহলে 6টা হচ্ছে আনকমন, তাহলে আনকমনটাকেও নিব। এখানে 8 আছে, এখানে 8 নেই, তাহলে এখান থেকে আমরা 8কেও নিব। তাহলে মনে রাখতে হবে যে আমাদেরকে ইউনিয়নের মানে হচ্ছে কমন আনকমন। কমন থাকলে আমরা সেখান থেকে একটা নিব, আর আনকমন থাকলে সেটাকে আমরা অবশ্যই আমাদের কি করতে হবে? নিতে হবে। তাহলে নির্ণয় সেটটা আমরা পাচ্ছি 3 4 5 6 এবং কত? 8। এবার আমাদের জানতে হবে সেট সেট কি, অর্থাৎ ইন্টারসেকশন অফ সেট কি। ঠিক আছে, তাহলে দেখো দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। মনে করি এ ও বি দুইটি সেট, যেখানে এ ও বি সেট সেটকে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি দ্বারা কি করতে পারি? প্রকাশ করতে পারি। পড়া হয় এ সেট বি বা এ ইন্টারসেকশন বি। সেট গঠন পদ্ধতিতে যদি আমরা লিখতে চাই, মনে রাখতে হবে ইন্টারসেকশনের পরিবর্তে তোমাকে এবং লিখতে হবে। কি লিখতে হবে? ইন্টারসেকশনের পরিবর্তে তোমাকে এবং লিখতে হবে, আর ইউনিয়নের পরিবর্তে তোমাকে লিখতে হবে অথবা। ইউনিয়নের পরিবর্তে তোমাকে লিখতে হবে অথবা, ইন্টারসেকশনের পরিবর্তে লিখতে হবে তোমাকে এবং। তাহলে দেখো আমরা এ ইন্টারসেকশন বি এটাকে যদি সেট গঠন পদ্ধতিতে লিখতে চাই, তাহলে আমরা লিখব x such that x এলিমেন্ট এ। তাহলে এখানে ইন্টারসেকশন রয়েছে, সেজন্য মাঝখানে আমরা কি দিব? এবং দিব। এরপর লিখব আমরা x এলিমেন্ট বি, x এলিমেন্ট বি। চলো এবার আমরা উদাহরণ 9টা একটু সমাধান করি। উদাহরণ 9 এর মধ্যে বলা হয়েছে p ইকুয়াল x এলিমেন্ট n such that 2 less than x less than equal 6, অর্থাৎ x এর মানটা এখানে 2 এর চাইতে বড়, আবার 6 এর চাইতে ছোট বা 6 এর সমান। এরপর q সমান রয়েছে তোমার x এলিমেন্ট n such that x জোড় সংখ্যা এবং x less than equal 8। x less than equal 8 এই কথাটার মানে হচ্ছে x এর মানটা তোমার 8 এর চাইতে ছোট বা 8 এর সমান হলে তোমাকে ফি ইন্টারসেকশন কিউটা বের করতে বলছে। তাহলে শুরুতে আমরা দেওয়া আছে দিয়ে ফি সেটটাকে লিখব। ফি সেটটা হচ্ছে তোমার x এলিমেন্ট n such that 2 less than x less than equal 6, অর্থাৎ এখানে x এর মানটা তোমার কার চাইতে বড়? 2 এর চাইতে বড়, আবার 6 এর চাইতে ছোট বা 6 এর সমান। তাহলে 2 এর চেয়ে বড় আমরা কাকে পাচ্ছি? 3 কে পাচ্ছি, এরপর 4 কে পাচ্ছি, এরপর 5 কে পাচ্ছি, এরপর পাচ্ছি আমরা 6 কে। এখানে বলা হয়েছে 6 এর চেয়ে ছোট বা 6 এর সমান, তাহলে আমরা 6 কে নিতে পারবো। এরপর আমরা 2 এর চাইতে বড় কিন্তু 7 কে পাচ্ছি, কিন্তু এখানে আমাদের শর্তের মধ্যে বলা হয়েছে যে x এর মানটা তোমার 2 এর চাইতে বড় হবে। ঠিক আছে, কিন্তু 6 এর চাইতে ছোট বা 6 এর সমান। তাহলে 6 এর পর আমরা আর যেতে পারবো না। এরপর কিউ সেটটা দেখো, কিউ সেটটা হচ্ছে তোমার x এলিমেন্ট n such that x জোড় সংখ্যা, x টা হচ্ছে তোমার জোড় সংখ্যা এবং x less than equal 8, x এর মানটা 8 এর চাইতে ছোট বা 8 এর সমান। তাহলে 8 এর চাইতে ছোট বা 8 এর সমান জোড় সংখ্যাগুলো হচ্ছে তোমার 2 4 6 এবং কত? 8, কারণ 8 8 এর চাইতে ছোট না, 8 8 এর সমান। ঠিক আছে, তাহলে 8 এর বড় নেওয়া যাবে না। 8 এর বড় হচ্ছে 10, 10 কে এখানে আমরা নিতে পারবো না, কারণ এখানে আমাদের শর্তের মধ্যে বলা হয়েছে x এর মানটা তোমার 8 এর চাইতে ছোট বা 8 এর সমান। এবার চলো দেখো এখানে আমরা সুতরাং দিয়ে লিখলাম ফি ইন্টারসেকশন কিউ। তাহলে ফি এর মানটা লিখলাম, এরপর ইন্টারসেকশন দিলাম, এরপর আমরা কিউটা লিখলাম। এখন ইন্টারসেকশনের মানে হচ্ছে শুধুমাত্র কমন। ইন্টারসেকশনের মানে মনে রাখবা শুধুমাত্র কি? কমন। আর ইউনিয়নের মানে হচ্ছে কমন আনকমন। কমন থাকলেও নিব আমরা, আনকমন থাকলেও নিব, কিন্তু ইন্টারসেকশন থাকলে সেখানে শুধুমাত্র তুমি কমনটা নিতে পারবা। তাহলে এখানে 3 আছে, এখানে 3 নাই, তাহলে 3টা কমন নাই। এখানে 4 আছে, এখানেও 4 আছে, আমরা 4টাকে নিব। ঠিক আছে, এখানে 5 আছে, বাট এখানে 5 নাই, সেজন্য আমরা 5 কে নিব না। এখানে 6 আছে, এখানেও 6 আছে, আমরা 6টাকে নিব। তাহলে এখানে আমরা কমন পেয়েছি কত? কমন পেয়েছি শুধুমাত্র 4 আর কত? 4 আর 6।
এটাই হচ্ছে আমাদের নির্ণয় সেট। ঠিক আছে, তোমরা যারা আমাদের এই ক্লাসটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করলাম। তোমরা যারা এখনো সেট ও ফাংশনের পার্ট 1 এবং পার্ট 2 শেষ করো নাই, তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে এই ক্লাসগুলো করে আসবা, না হয় এই ক্লাসগুলো তোমরা কিছুই বুঝবা না। পরিশেষে তোমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।